সেই আতঙ্কের রাতেও আমি আরজি করের ভেতরে ছিলাম, এবং যেভাবে ভাঙচুর মারধর মানে করতে চাইছিল, ইভেন আমার উপরেও দুটো লাঠি পড়ে আমি সরে যাই। এই সন্দীপ ঘোষ আসার পরে তাকে আমার কোনো অংশে মনে হয়নি সে একজন প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে। সে প্রথমে হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক, এবং কিছু ক্রিমিনালকে এখানে এমবিবিএস এর বদলে ক্রিমিনাল তৈরি করেছে। কোনো নেশাগ্রস্ত অবস্থায় ওর কোনো মন বা হরমোনের একটা সমস্যা হয়েছে, ও তো তাহলে রেড লাইট এরিয়ায় চলে যাবে, যেটা ওর অভ্যাস আছে। ও কি করে ওই জায়গায় চারতলায় উঠে চলে গেল, আর ওটা জানে যে ওই জায়গায় ওই মেয়েটা যদি একা শুয়ে থাকে, ও কী করে জানলো? আমি নিজেই 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছে, না দিলে উপায় ছিল না, এরকম একটা পরিস্থিতি। তো আর এই সন্দীপ ঘোষ হচ্ছে ঠিক করে দিত কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসর কত টাকা দেবে এই ফেস্টের জন্য, এবং একটা হিউজ অ্যামাউন্টের টাকা উঠতো। এইবার এই তোলাবাজিটাও করতো। এবং কোনো একটা এনকোয়ারি কমিটি এরকম একটা সেন্সেশনাল কেসে দুজন ইন্টার্ন কি করে থাকে, কারণ তাদের তো কোনো রেজিস্ট্রেশন হয়নি, যে আমার সন্দীপ ঘোষ আছে আমি যা খুশি তাই করতে পারি। এমন এই যে স্টুডেন্টরা যারা ইন্টার্ন, একজন প্রফেসরকে সকালে বললো আপনাকে সন্ধ্যার ভিতরে, আমার কাছে যা খবর আছে সন্ধ্যার ভিতরে আপনাকে ট্রান্সফার করে দেবো, এবং সন্ধ্যা নয় বিকালের ভিতরে ট্রান্সফার অর্ডার চলে এসেছে, এরকমই ক্ষমতাবান ছিল। কিন্তু খাওয়া দাওয়ার পরে মেয়েটা যাওয়ার পরে আর কেউ 9:30 পর্যন্ত কিছু জানলো না, এটা খুব অস্বাভাবিক। এইটা নিয়ে মানে অনেকগুলো প্রশ্ন আছে, এবং ভারতবর্ষের হাইয়েস্ট ক্যাডারের অফিসারদেরও কিন্তু কম্পালসারি ওয়েটিং হয়। এনার একমাত্র কোনোদিন দেখলাম এত কিছু হওয়ার পরে কোনো কিছু হয়নি। এই জন্য বললাম যে সুপ্রিম পাওয়ার ওনার আমলে উনিই হচ্ছে সব কিছু জানছে। এদেরকে এই প্রিন্সিপাল একটা মানে সন্দীপ ঘোষ একটা হস্টেল বানিয়ে দিয়েছে। সেই হস্টেলটা হচ্ছে, ওখানে যদি ভালো করে খোঁজ করা হয় না, ওইটা হচ্ছে অপরাধের সব থেকে বড় জায়গা। সেখানে ওই জুয়া মদ ঠেক সব কিছু হতো। ক্যালকাটা পুলিশ যেটা বলেছে যে অভিজ্ঞদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান। এইবার সমস্যাটা হলো যে এখনো পর্যন্ত মানে আনিসুর রহমান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এবার আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্টে স্টিক আছে না, ওটা কিন্তু অভিজ্ঞদেই। কিন্তু এখনো পর্যন্ত এই টিল নাও আমি যখন কথা বলছি তখনও আমি যতটুকু জানি যে অভিজ্ঞদে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না। আমরা যদি ধরে নিই যে সেমিনার রুমেই ক্রাইমটা হয়েছে, এরও তো কোনো গ্যারান্টি নেই, হতেই পারে অন্য জায়গায়। আমরা যেটা দেখি অনেক সময় যে কোনো মার্ডার হয় বা কোনো ক্রাইম হয়, বডি দেখাচ্ছে ক্রাইমটা হয়েছে এক জায়গায়, ডাম্পিং করা হয়েছে আরেক জায়গায়। তো এই যে জায়গাটায় ওই 40 ফুটের ভিতর ক্রাইম হয়ে গেছে, কলকাতা পুলিশ এটা নিশ্চিত হলো কিভাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 9 তারিখের ঘটনা, যেদিন ঘটনা ঘটেছিলেন, যেদিন অভয়ার উপর নির্যাতন হয়েছিলেন, সেদিন রাতের ডিউটিতে ছিলেন ডক্টর প্রামাণিক, তাপস প্রামাণিক। আপনারা অনেকেই দেখেছেন স্যারের থেকে। সেদিন রাতে কি ভয়ঙ্কর ঘটনা সবাই এই মুহূর্তে জানতে চাইছে। ইতিমধ্যে সবার কিন্তু একটা আগ্রহ, কারণ শুধু ভারতবাসী কেন আমি বলবো, গোটা পৃথিবীতে কিন্তু স্যার এই আরজি করের ঘটনা একটা সাড়া ফেলেছে। বলছি কি, আপনি তো নিচে ডিউটিতে ছিলেন, কি ঘটনাটা শুনতে পেলেন বা জানতে পারলেন? আমার ডিউটি ছিল হচ্ছে রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত, এবং 8টার পরে আমার পরের যিনি ডক্টর পলি সমাদ্দার ম্যাডাম উনি আসেন, এবং ওনাকে আমি হ্যান্ড ওভার দিয়ে অ্যাপ্রক্স ওই 9টা নাগাদ আমি বেরিয়ে যাই। এবং ততক্ষণ পর্যন্ত এই রাতের ভিতরে কিন্তু কিছু হয় না। আর ওই রাতে আমার যে ডিউটি ছিল এক্স্যাক্টলি, আমি ওখানকার মানে পার্মানেন্ট অফিসার নই, আমি অন্য একটা ডিপার্টমেন্টের। কিন্তু ওই দিন একজন ক্রাইসিস হওয়ার জন্য আমি ওখানে ডিউটিতে আসি। প্রায় 3 বছর 2 থেকে 3 বছর বাদে আমি নাইট করছি ওখানে। সো আমার পক্ষে সব কিছু এমার্জেন্সি জানাও সম্ভব নয়, এবং এমার্জেন্সি জানাও সম্ভব নয়। এবং তারপরে যেটা হলো, আমি যখন বেরিয়ে গেলাম ঘরে গেলাম, ঘরে গিয়ে আমি 11টা 40 নাগাদ আমার গ্রুপে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, যে এরকম একটা রাতের বেলা কোনো একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডেথ হয়েছে এবং কোনো কিছু একটা খারাপ কিছু ঘটেছে। এটা অ্যাপ্রক্স 11টা 40 কি 45। তো আমি তখন ভাবলাম যে আমি ডিউটি করেছি গ্রাউন্ড ফ্লোরে, ঘটনাটা ঘটলো 4 তলায়। তখন আমার একটা মনের ভিতর বিভিন্ন প্রশ্ন তৈরি হলো। আমি সাথে সাথে যাকে আমি হ্যান্ড ওভার দিয়েছি আমি তাকে ফোন করি যে ম্যাডাম কি হয়েছে। তখন ম্যাডাম বললেন যে এরকম একটা ঘটনা ঘটেছে চেস ডিপার্টমেন্টে। তো আমি তার থেকে তারপরে যা যা জানতে পেরেছি সেই হিসাবে যেটা জানা যায়, যে ওখানকার যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী স্যার, উনি এসে পলি ম্যাডামকে বলেন যে আমার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডেথ হয়েছে, এরপরের ফর্মালিটি কি। তো স্বাভাবিকভাবে আমাদের এখানকার যে ফর্মালিটি সেটা হচ্ছে যে এমার্জেন্সিতে নিয়ে আসা। না 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 রাত, সরি, আমি সকাল 11টা 45-এর কথা বলছি, আমি রাতের কথা না। আমি তো রাতে আমার কিছু জানতে পারি না, আমি যা জেনেছি ডিউটির পরে জেনেছি, ডিউটির আগে একদম কিচ্ছু নয়। এইবার 11টা 45 আমি জানলাম, ম্যাডাম বললো যে তুমি বেরিয়ে যাওয়ার পরেই, মানে আমি বেরিয়ে যাওয়ার পরেই ওনারা এসছিলেন, ওদের হেড এসছিলেন, হেড এসে বলেছে, তখন ম্যাডামকে নিয়ে যায় দেখানোর জন্য। তো ম্যাডাম দেখে বলে যে আপনারাও প্রফেসর, আপনারাও দেখেছেন, আমিও দেখলাম, তো আপনারাও যথেষ্ট এক্সপিরিয়েন্সড, আপনারা যখন বলছেন মারা গেছে আমিও দেখে নিলাম, ডেথ
হয়েছে। এইবার হচ্ছে ফর্মালিটি কি, এরকম একটা আনইউজুয়ালভাবে বডি পাওয়া গেছে, তো সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে তার পোস্টমর্টেম করতে হবে। তো ম্যাডাম ওনাকে বলে আসে যে আপনি ওনার বাড়িতে ইনফর্ম করুন এবং ওর আধার কার্ডটা ইমিডিয়েট নিয়ে আপনি নিচে এমার্জেন্সিতে আসুন, ওখানে গিয়ে বাকি প্রসিডিওর করতে হবে এবং ব্রড ডেটে আপনাকে সাইন করতে হবে। কারণ এটা তো হচ্ছে ব্রড ডেট, বেসিক্যালি হচ্ছে একজনকে কাস্টোডিয়ান হতে হবে। সেই কাস্টোডিয়ানটা কে হতে পারে? এক হচ্ছে ওই ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট বা অন্য কোনো প্রফেসর বা হসপিটাল কর্তৃপক্ষ হতে পারে। তো 12টা 45 পর্যন্ত কোনো কেউ এই দায়িত্ব নিতে চায়নি যতদূর আমার কাছে জানার কথা। তো পরবর্তীকালে টালা পুলিশ এসে 12টা 44 টিকিট বের করে। তো এই টাইমে যদি টিকিট বের করে, তো ডেট অ্যান্ড টাইম টিকিটের হচ্ছে 12টা 44, 9 তারিখ। তো তার পক্ষে তো ডেট আগের কোনো টাইম দিয়ে ডিক্লেয়ার করা সম্ভব নয়। এইবার হচ্ছে যে প্রশ্ন যাচ্ছে যে 10টা 44, মানে 10টা 10, 20 বা 30-এও যদি ম্যাডাম যান, অ্যাপ্রক্স তো এইভাবে মনে নেই, মানে এক্সাক্ট টাইম মনে নেই, অ্যাপ্রক্স যদি আমরা ধরেও নিই 10:30 বা 11:45 টাইমে ম্যাডাম যদি ঘুরেও আসে, তাহলে এই টাইমটা কি করলো? এই টাইমটা কেউ কোনো দায়িত্ব নিল না কেন? অ্যাডমিনিস্ট্রেশন কিছু করলো না কেন? 12টা 44 পর্যন্ত এইটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফলো হয়নি। এইবার তারপরে 12টা 44-এ ডিসি হয়ে গেল, দেন পোস্টমর্টেম শুরু হলো। এইবার দেখুন পোস্টমর্টেমের সমস্যা কি, কোনো একটা ইনস্টিটিউশনে মানে আরজি কর মেডিকেল কলেজে একটা ডেথ হয়েছে, একটা স্টুডেন্ট এজিটেশন ক্রিয়েট হয়েছে, যে কার এগেনস্টে? সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে। তো তখন কি হওয়া উচিত? কলকাতা এই মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতো, তাহলে উচিত ছিল এই পোস্টমর্টেমটা আরজি করে না করে অন্য কোনো মেডিকেল কলেজে করা উচিত ছিল। কারণ যে ইনস্টিটিউশনের এগেনস্টে, অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে অ্যালিগেশন আসছে, তো সেই ইনস্টিটিউশন এটা করার কোনো মানে হয় না। এবং প্রিন্সিপাল সকালবেলা একটা অর্ডার বের করেছিলেন, সেই অর্ডারে দেখা যাচ্ছে যে এনআরএস স্ল্যাশ দিয়ে আরজি কর লেখা আছে, মানে পোস্টমর্টেম এই দুটোর একটা জায়গায় হতে পারে। তো শেষ পর্যন্ত পোস্টমর্টেম আরজি করে হয়। এইটা একদম মানে অদ্ভুত লাগলো। তার সকাল না, এটা তো মানে বডি সকালে তো বের করে না, মনে হয় 3টে 4টে নাগাদ। ওদের তো মা বাবাকেই ঢুকতে দেওয়া হয় 3টে নাগাদ, তারপরে বের করে এই অর্ডারটা সকালবেলায় যখন জানাজানি হলো, আমরা যে অর্ডারটা, টাইম তো তার মনে নেই, অর্ডার কপি আমরা যেটা পেলাম সেই কপিতে দেখতে পেলাম এনআরএস বা আরজি কর লেখা আছে। এবার সেই ক্ষেত্রে ওই অর্ডারে তখন তো পোস্টমর্টেম হয়নি, তাহলে এনআরএসে কেন করা হলো না? এইটা একটা প্রশ্ন। এই এজিটেশন কমানো আরও ভালোভাবে যেত এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি একটা ডাক্তার বা স্টুডেন্ট যারা ছিল তাদের একটা মানে ক্ষোভটা কমে যেত। তারপরে কি হলো, পোস্টমর্টেমটা আরজি করে হলো, তাও আবার সূর্যাস্তের পরে, যদিও সেটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে করা যায়। করার পরে এত তাড়াহুড়ো কিসের ছিল পুলিশের, যে পুলিশ টানতে টানতে নিয়ে চলে গেল বা তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দিল? পোস্টমর্টেম এই বডিটাকে প্রিজার্ভ করা উচিত ছিল। দরকার পড়লে এই যে যে অ্যালিগেশন এখন উঠেছে, বিশেষ করে ভাইরাল ভিডিও বেরোনোর পরে, তাহলে কি হচ্ছে যে তাকে রিপোস্টমর্টেম করা হতো, রিপোস্টমর্টেম করে এখন স্যাটিসফাই করা হতো, কিন্তু এখন বডিও নেই হাতে। তাহলে যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে বা কোনো রকম কোনো এখানে পার্সিয়ালিটি কোনো ব্যাপার থাকে, তাহলে আপনি কি করে তদন্তটা করবেন? কারণ এইটা নিয়ে একটা বিরাট বড় কৌতূহলের প্রশ্ন। তারপরে কয়েকদিন বাদে যে জিনিসটা দেখা গেল, যে ওই যে 3 ঘন্টা, যে 3 ঘন্টার আমরা গ্যাপটা বলছি, 3 ঘন্টা কনফিউশনটা কেন হতে পারে? যে অ্যাডমিনিস্ট্রেশন কেউ দায়িত্ব নিতে হয়নি, ওর মা বাবা আসা পর্যন্ত ওয়েট করছে। কিন্তু যখনই ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জেগেছে? দেখা যাচ্ছে যে ওই সেমিনার রুমে বেশ কিছু লোক ঢুকে বসে আছে। সেই লোকগুলো কারা? বিশেষ করে ফরেন্সিক মেডিসিনের ডক্টররা। আর কে? একজন প্রিন্সিপালের মানে সন্দীপ ঘোষের আইনজীবী, কে একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাও আবার ন্যাশনাল মেডিকেল কলেজে, যেটা আমরা কেউ জানতাম না। এবার সে এই ক্রাইম সিনের সাথে তার কি সম্পর্ক? দেখুন সেটা তো বিভিন্ন ভিডিওতে ওরা বলেছে, যেটা ক্যালকাটা পুলিশ যেটা বলেছে, যে অভিজ্ঞদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান। এইবার সমস্যাটা হলো যে এখনো পর্যন্ত মানে আনিসুর রহমান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এবার আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্টে স্টিক আছে না, ওটা কিন্তু অভিজ্ঞদেই। কিন্তু এখনো পর্যন্ত এই টিল নাও আমি যখন কথা বলছি, তখনও আমি যতটুকু জানি যে অভিজ্ঞদে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না। আর একটা জিনিস হচ্ছে যে একজন যদি সেটা অভিজ্ঞ হয়েই থাকে, তো উনি হচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি কখনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না, কারণ এসএসকেএমের আন্ডারে সে যখন ডাক্তারি করছে, মানে ডাক্তারি শিখছে বেসিক্যালি, তো তার পার্ট টাইম জব থাকা সম্ভব নয় কলকাতা পুলিশের আন্ডারে, এটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু সেটা দেখা গেল যে ওই ছবি অনুসারে আইএমএ যা দাবি করছে, আমরা যদি ধরে নিই যে উনিই হলো, এবং স্বাস্থ্য ভবন এটা নাকি বলেছে, আমি শুনলাম, এক্স্যাক্টলি আমি এই ব্যাপারটা জানি না, কিন্তু সেটা কিন্তু খুব ক্রিমিনাল অফেন্স।
দেখুন এইটা তো মানে কোন ম্যাডাম কি, মানে আপনি এমার্জেন্সি মেডিকেল অফিসারই? না, এমার্জেন্সি মেডিকেল অফিসারের তো জাস্ট একটা ডেথ সার্টিফিকেট করে দিয়ে রেডি করে দেওয়া, তারপরে পোস্টমর্টেম রেখে যাওয়ার। ময়না তদন্তের ক্ষেত্রে দেখুন ওখানে কি হয়েছে সেটা আমাদের পক্ষে কেউ বলা সম্ভব নয়। আমার যেটা আরও একটা প্রশ্ন জেগেছে যে ওই দিন প্রিন্সিপাল আর একটা অর্ডার বের করেছিল যে একটা ইন্টারনাল ইনকোয়ারি কমিটি, সেখানে দেখা যাচ্ছে 11 জনের মেম্বার আছে, 11 জন সম্ভবত যতদূর মনে পড়ছে। এই 11 জন মেম্বারের ভিতরে দেখুন 11 জনের ভিতরে 2জন ইন্টার্ন ডক্টর রয়েছে। এবার কথা হলো কোনো একটা ইনকোয়ারি কমিটি এরকম একটা সেন্সেশনাল কেসে 2জন ইন্টার্ন কি করে থাকে, কারণ তাদের তো কোনো রেজিস্ট্রেশন হয়নি। আর তার ভিতরে একজন ডক্টর আছে 10 নম্বরে যতদূর মনে পড়ছে নির্জন বাগচি, তার নামে এর আগে একজন স্টুডেন্ট মিডিয়াতে বাইট দিয়েছিল যে তাকে নাকি ও লাইফ থ্রেট, লাইফ নষ্ট করে দেবে সেরকম একটা হুমকি দিয়েছিল, সেই বাইটও আমি দেখেছি। হতে পারে সেই ছেলেটা ভুল বলছে, হতেই পারে নির্জন বাগচির নামে অ্যালিগেশন দিচ্ছে, কিন্তু সেটা এখনো কিন্তু প্রুফ হয়নি যে সেই ঘটনা মিথ্যে কি সত্যি। তাহলে যদি অ্যাডমিনিস্ট্রেশন চাইতো যে আমরা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করছি, তাহলে কিন্তু আমার কোনো ফ্রেশ ফেস, মানে যার এগেনস্টে কোনো ক্লেম নেই বা কোনো অভিযোগ নেই সেই রকম লোককে দাঁড় করানো। আর আরজি করে এত ডাক্তারের অভাব পড়ে গেল 2জন ইন্টার্নকে রাখতে হবে, বিশেষ করে তাদের কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের হয়নি। এই কমিটি যে ফরমেশন হয়েছিল, এই ওই নির্জন বাগচি আর একটা হচ্ছে শারিফ হাসান, এই 2জন ইন্টার্নকে ওই এনকোয়ারি কমিটিতে রাখা হয়েছিল। এই এনকোয়ারি কমিটিতে রাখা নিয়েই হচ্ছে আমারও আপত্তি বা আমিও প্রশ্ন তুলছি যে এইরকম এনকোয়ারি কমিটিতে দুটো ইন্টার্ন থাকতে পারে না, কারণ আরজি করে প্রচুর ডাক্তার আছে, প্রচুর এক্সপিরিয়েন্স লোক আছে। আর ধরেও নি যদি দুটো ইন্টার্ন রাখার খুব দরকার, তাহলে কিন্তু আমার মনে হয় যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই সেই সমস্ত ইন্টার্ন বা সেই সমস্ত স্টুডেন্টকে রাখা উচিত ছিল। একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি স্পেসিফিক, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই কমিটি করছে তাদের নিজেদের বিরুদ্ধে? এটাই তো হচ্ছে বড় সমস্যা। দেখুন সাত সকালে এরকম কয়েকটা কমিটি বানিয়ে দিল, আবার দেখা যাচ্ছে যে পরে যে ভিডিওটা ভাইরাল হলো, ভিডিও ভাইরালের হওয়ার পরে কয়েকটা এক্সপ্লেনেশন আমি দেখলাম, যেটা দেখে মানে মানে হ্যাঁ আমি সেটাই বলছি, মানে যে ব্যাখ্যাগুলো কলকাতা পুলিশের দিয়েছে, মানে কলকাতা পুলিশের কালকে আমি ফেসবুক পেজটা আমি লক্ষ্য করছিলাম, কলকাতা পুলিশের সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে যে ওরা এখন মোসাদ, সিআইএ বা এই সমস্ত যে বড় বড় অর্গানাইজেশন না তাদের উপর চলে গেছে, মানে ওদের ইনভেস্টিগেশন প্রসিডিওরটা এতই হাই লেভেলের। কারণ কি দেখুন একটা সেমিনার রুম সেটা হচ্ছে 51 ফুট লম্বা যতদূর আমি জানি, তো তার ভিতরে ডিসি সেন্ট্রাল বা কলকাতা পুলিশের যিনি ম্যাডাম তিনি এক্সপ্লেনেশন দিচ্ছেন যে আমরা কর্ডন অফ করেছিলাম 40 ফুট। এইবার মানে ওই ম্যাডাম ছিলেন কিনা আমি জানি না, অন্য কোনো পুলিশ অফিসার ছিলেন। এবার দেখা যাচ্ছে যে 40 ফুট কর্ডন অফ করেছেন, উনি বলতে চাইছে যে ওইটা হচ্ছে প্লেস অফ মানে অকারেন্স। এবার এটা এমনি কি করে বলতে পারে? আর 11 ফুটটাই নাকি কিছু হয়নি। এটা কারো পক্ষে, কোনো পুলিশ বা কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষে কয়েক মিনিটের ভিতরে ওরা ডিসাইড করে ফেললো যে ক্রাইমটা হয়েছে এই 40 ফুটে, মানে হ্যাঁ ওটাই হচ্ছে প্রশ্ন। এবার বাকি 11 ফুটে কোনো ফুটপ্রিন্ট নেই, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়নি, এটা কি করে বলতে পারে? আর এন্ট্রি এক্সিট গেট যদি দুটোও থাকতো তাতেও তো দুটো গেট লক করা উচিত, কর্ডন অফ করা উচিত। ইভেন আমি বলবো যে সেমিনার রুমের বাইরে যে করিডোর, সেই করিডোরকেও তখন কর্ডন অফ করা উচিত ছিল, কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তো ওই রুটেই হয়েছে, আদারওয়াইজ কোন রুটে হতে পারে? আর তারপরে দেখুন এবার দেখুন আমরা যদি ধরে নিই যে সেমিনার রুমেই ক্রাইমটা হয়েছে, এরও তো কোনো গ্যারান্টি নেই, হতেই পারে অন্য জায়গায়। আমরা যেটা দেখি অনেক সময় যে কোনো মার্ডার হয় বা কোনো ক্রাইম হয়, বডি দেখাচ্ছে ক্রাইমটা হয়েছে এক জায়গায়, ডাম্পিং করা হয়েছে আরেক জায়গায়। তো এই যে জায়গাটায় ওই 40 ফুটের ভিতর ক্রাইম হয়ে গেছে, কলকাতা পুলিশ এটা নিশ্চিত হলো কিভাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই যে আমাদের যারা জুনিয়র ডক্টরস আজকে যারা আন্দোলন করছে তাদের তো একটাই বলতে চাইছে যে প্রথম কথা হচ্ছে 40 ফুট কর্ডন অফ করে বাকি 11 ফুটের ভিতর এমন কিছু লোক, বিশেষ করে ফরেন্সিক মেডিসিনের লোক, দেখুন কোনো মার্ডার যদি হয় বা কোনো একটা এরকম ডেথ হয় যেটা হচ্ছে আনন্যাচারাল, তাহলে সেইটা হচ্ছে মানে যে কোনো পুলিশ অফিসার প্রথম কিন্তু ফরেন্সিকের ডক্টরের কাছ থেকেই ওপিনিয়ন নেয় যে কিভাবে ডেথ হয়েছে, কখন হয়েছে, সেটা কিন্তু ফরেন্সিকের ডক্টররাই বলতে পারে, সেটা পুলিশ বলতে পারে না। আর ওখানে দেখুন ঘটনাক্রমে মানে আমি জানি না যে কিভাবে ফরেন্সিকের লোকই উপস্থিত, এবং সেই ফরেন্সিকের লোক সবাই কিন্তু যে আরজি করে তা কিন্তু নয়, তারা বাইরের এবং তাদের অ্যাটাচমেন্ট নেই। আমি আমার এতদিনের জীবনে প্রায় 6 বছর চাকরি জীবনে বা তার আগে আমি যে স্টুডেন্ট ছিলাম তাতে আমি যেটুকু দেখেছি, কোনো ক্রাইম সিনে
কোনো ফরেন্সিক মেডিসিনের লোক থাকতে পারে না, যেতে পারে না। যেটা হতে পারে যে স্টেট এফএসএল, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, বা যদি সিবিআই হয় তাদের সেন্ট্রাল এফএসএল থাকে, তাদের টিম ওখানে যেতে পারে। কিন্তু এই মানে মেডিকেল কলেজের যে পোস্টমর্টেম টিম বা ফরেন্সিকের টিম, এরা কখনো যেতে পারে না। ডিউটিতে তো থাকতেন, কেমন আপনাদের এখানে সিকিউরিটি কেমন ছিল নাইট ডিউটিতে? কিভাবে এই রকম ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটলো এমন একটা সেমিনার রুমের যদি ধরি, তাহলে তো সেখানে কোনো আওয়াজ পেলো না বাইরে থেকে? মেয়েটা চিৎকার করলো না? দেখুন, সিকিউরিটি কি করেছে সেটা আমি সিকিউরিটির ইস্যু পরে আসছি, আমি ভেতরের ইস্যু নিয়ে একবার বলতে চাইছি। যে সমস্যাটা দাঁড়িয়েছে, দেখুন মেয়েটির সাথে 3জন বা 4জন ডাক্তার ডিউটিতে ছিল, সম্ভবত 4জন, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট, ট্রেনিং। তাছাড়াও ওই ডিপার্টমেন্টে রাতে কারা থাকবে, একটা হচ্ছে নার্সিং স্টাফ, জিডিএ স্টাফ মানে গ্রুপ ডি স্টাফ থাকে। তারপর হচ্ছে রাতের বেলা চেস্ট এমার্জেন্সি ওখানে, আবার 2টো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে পেশেন্ট ভর্তি। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য যে পেশেন্ট পার্টি তারাও কখনো কখনো থাকে। যদি নাও থাকে, আমি ধরে নিই ওই জায়গায় যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা কেউ কিছু জানতে পারলো না, এটা খুব অস্বাভাবিক। তারপরে মেয়েটা যদি একটা হোক, 2টো হোক বা 3টে, এই সময় যদি খেয়ে ঘুমিয়েও যায়, কারণ ও সেই দিন সিনিয়র একজন ডক্টর ছিল। দেখুন, যে 4জন ডক্টর ছিলেন, এইবার এই মেয়েটি মানে যার ডেথ হয়েছে সে কিন্তু ওখানকার তখন সুপিরিয়ার। এইবার যদি ওয়ার্ডে কোনো পেশেন্ট খারাপ হয়, প্রথমে হচ্ছে নার্সকে জানাতে পারে, নার্সিং স্টাফকে, সে ডক্টরকে জানাবে, বা যারা জুনিয়র রয়েছে তারা কোনো হেল্পের জন্য সেই সিনিয়র দিদির কাছে গেল না, এটা খুব অস্বাভাবিক। বা কোনো নার্সিং স্টাফও দেখুন, মানে সবসময় কিন্তু আমাদের একটা হ্যান্ডওভারের একটা ব্যাপার আছে, যেমন হচ্ছে আমার 8টা থেকে 8টা, কোনো কোনো ডিপার্টমেন্টে 9টা থেকে 9টা, কেউ 10টা থেকে 10টা। তো এবার ব্যাপারটা হচ্ছে 9:30 পর্যন্ত কেউ দেখলো না। জেনারেলি হয় কি, পরের দিন 9টায় ওর যদি ধরে নিই আমি 9টায় হ্যান্ডওভার শেষ হবে বা 10টায় শেষ হবে, তো সেক্ষেত্রে ওর পরের হ্যান্ডওভার এসে গেছে, আসার কথা আইদার 9টায় আসবে বা 10টায় আসবে বা 8টায় আসবে। এসে তো তখন তো তাকে জানাবে যে আমি চলে এসেছি, তুমি এবার চলে যাও, এটা তো বলা উচিত। বা ওর আন্ডারে যে জুনিয়র যারা রয়েছে, যারা ডিউটি করছে, তারাও তো বলবে দিদি আমাদের শেষ হয়ে গেছে, তাহলে আমরা এবার অন্য কাজে গেলাম। মানে এবার তারা তো যেটা শুনতে পাচ্ছি, দেখুন এগুলো তো সব শোনা কথা, এগুলো ওইভাবে বলতেও পারবো না। এটা শোনা যাচ্ছে যে ও জেনারেলি এটা হয়, মানে ডক্টরসরা রাতের বেলা নাইট করলে সিনিয়র থেকে জুনিয়র যারা থাকে তাদের ভিতরে একটা বন্ডিং থাকে, তারা রাতের বেলা বাইরে থেকে অর্ডার করে হয়তো সিনিয়রই খাওয়ায়, এরকমও হয়। তো নিজেরা একসাথে খাওয়া দাওয়া করলো, এটা খুব মানে স্বাভাবিক ঘটনা, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু খাওয়া দাওয়ার পরে মেয়েটা যাওয়ার পরে আর কেউ 9:30 পর্যন্ত কিছু জানলো না, এটা খুব অস্বাভাবিক। এইটা নিয়ে মানে অনেকগুলো প্রশ্ন আছে। আর তারপরে যে ভিড়টা দেখুন, ওই মানে উনি ছাড়া আরো 3জন ডক্টর, এই তারা যতদূর আমি জানি তারা 4জন, সরি, তারা সবই ছেলে ছিল সম্ভবত। একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, আর একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, বা 2জন ছিল, সম্ভবত একজন। তো সেই ক্ষেত্রে ছেলেই ছিল, মেয়ে ছিল কিনা এটা আমি বলতে পারবো না। তো অনেকেই তারপর থেকে অনেকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, ইন্টার্ন 2-3 জনের নাম করে দেখছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে তাদের। এইটা সোশ্যাল মিডিয়ায় তো অনেকগুলো কেস ছড়িয়েছে। এখন যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে একটা সিন্ডিকেট বাহিনী বা সিন্ডিকেট রাজ বলে একটা আহ, হুম হুম এবার দেখুন, এই উত্তরবঙ্গ লবি নিয়ে অনেকেই কথা বলছে। এবার উত্তরবঙ্গ লবিতে কে কে আছে, কিভাবে চালায়, এরাই এটা ভালো জানে। এই ব্যাপারে ধরুন আমি একজন অফিসিয়াল পার্সন হয়ে আমি এই ব্যাপারে বলতে পারি না যে লবিটা কি এক্সিস্ট করে, কিভাবে এক্সিস্ট করে। কিন্তু একটা জিনিস কি, বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন সিন্ডিকেট টাইপের একটা চলছিল, যার কারণে দেখুন প্রতিটা মেডিকেল কলেজে একটা আউটবাস্ট হয়েছে যে কিছু কিছু ছেলে মেয়ে কি করছে, তারা হচ্ছে তাদের এগেনস্টে একটা পোস্টারিং হচ্ছে, কেন হচ্ছে। এবং আমি যেহেতু আরজি করে আছি, সেই আরজি করের ব্যাপারে আমি আপনাকে কিছু জিনিস বলতে পারি। যেমন হচ্ছে, এই সন্দীপ ঘোষ আসার পরে তাকে আমার কোনো অংশে মনে হয়নি সে একজন প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে। সে প্রথমে হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক, এবং কিছু ক্রিমিনালকে এখানে এমবিবিএস এর বদলে ক্রিমিনাল তৈরি করেছে। তারা কি করতো, তাদের ব্যবহার দেখুন, তাদের ব্যবহার নিয়ে যদি বলতে যাই, সেটা আর বলা মানে ওই মানে একটা সুপ্রিম পাওয়ার বলে না, সেই সন্দীপ ঘোষ সুপ্রিম পাওয়ারে ছিল। কেমন সুপ্রিম পাওয়ার, ধরুন আমাদের এখানে ঢোকার পরে উনি কি করলো, তারা হচ্ছে বিভিন্ন যারা যে সমস্ত প্রফেসর, আমাদের আরজি করতে একটা যথেষ্ট নামকরা মেডিকেল কলেজ, সেখানে যথেষ্ট বড় বড় প্রফেসর ছিলেন যারা খুব ভালো ইমেজ, এবং তারা যথেষ্ট ভালো টিচার। এবং উনি এসে কি করলেন, সেই সমস্ত টিচারদের এখানে রাতারাতি সমস্ত ডাক্তারকে সরিয়ে দিলেন। উনি নতুন নতুন কিছু তুলে নিয়ে আসলেন, যাদের সত্যি কথা বলতে ব্যাকবোন কোনোদিনই আমার মনে হয়নি তাদের আছে। এবং আসার পরে কি হলো, এই যে কয়েকটা স্টুডেন্টকে আবার তৈরি করলো, সেই স্টুডেন্টগুলো কি হলো, এরা একটা ওই তোলাবাজির মতো। আমার যেটা
যেটা আরও ডাউট, মানে যে জিনিসটা নিয়ে হয়তো সিবিআই বা তদন্ত করেছে কিনা, ইডি, এই সরি, মানে কলকাতা পুলিশ এই অ্যাঙ্গেলটা ভেবেছে কিনা, যেটা হচ্ছে দেখুন প্রতিটা কলেজে ফেস্ট হয়, কলেজ ফেস্ট। আগের বছরও সেপ্টেম্বরে ফেস্ট হয়েছিল, এই বছরও কামিং ফেস্ট হচ্ছে সেপ্টেম্বরে ছিল, আমি শুনেছিলাম, ডেটটা ফিক্সড হয়নি। আর এই কোনটা হলো কিন্তু অগাস্টে। এইবার এরা কিন্তু কি করতো, এরা তোলাবাজি করতো কি, আমি আগের বারও মনে আছে, আমি নিজেই 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি, না দিলে উপায় ছিল না, এরকম একটা পরিস্থিতি। তো আর এই সন্দীপ ঘোষ হচ্ছে ঠিক করে দিত কোন ডিপার্টমেন্টের কোন প্রফেসর কত টাকা দেবে এই ফেস্টের জন্য, এবং একটা হিউজ অ্যামাউন্ট টাকা উঠতো। এইবার এই তোলাবাজিটাও করতো, এবং এই রাস্তার উল্টো দিকে, আরজি করে উল্টো দিকে যারা আমার পরিচিত, এখানেও শুনেছি যে এখানে গিয়ে ওরা তোলাবাজি করার চেষ্টা করেছে এই ছেলেগুলো, এবং এদের এই তোলাবাজিটা ছিল রাতের দিকে। এরা হচ্ছে কেউ কেউ ইন্টার্ন, কেউ কেউ হচ্ছে হাউস স্টাফ, আর কেউ কেউ হচ্ছে ওই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট। এদের একটা গ্রুপ, ওই 8-10 জনের একটা গ্রুপ। এই 8-10 জনই হচ্ছে গোটা হসপিটালে একটা হচ্ছে ক্রিমিনালদের মতো অ্যাক্টিভিটি চালিয়ে যেত, মানে একটা দাপিয়ে বেড়াতে, এবং রাতের বেলায় তোলাবাজি জুলুমবাজি যেগুলো করার, লোকজনকে ভয় দেখানো, এরা ওই রাতের বেলায় করতো। দেখুন এই ব্যাপারটা তো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, এবার এটা তো সত্যি কথা বলতে আহ, সেইটা দেখুন দেখুন এই মানে এইটা চলছিল কেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু একটা জিনিস তো এটা মানতে হবে, যে যে ঘটনাটা ঘটেছে, একটা জিনিস দেখুন, সঞ্জয় রায়ের ব্যাপারে যদি আমরা ভাবি, সঞ্জয় রায়ের ব্যাপারে কিন্তু প্রথম দিন থেকেই পুলিশ ঠিকঠাক করে ঠিক কিছু বলেছে বলে আমার মনে হচ্ছে না। কারণ দেখুন সঞ্জয় রায়কে আমরা মিডিয়াতে দেখলাম অ্যারেস্ট করা হলো কোথায়, প্লাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ধরা হলো। এবার ওকে কোথায় পাওয়া গেল? আমার প্রশ্ন হচ্ছে যে একটা ক্রিমিনাল রাতের বেলা ওই রকম একটা মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে, তারপরে সেই ভদ্রলোক, মানে ভদ্রলোক বলবো না, অভদ্রলোক, সে হচ্ছে হঠাৎ করে মানে একটা সেন্সেশনাল, পুরো ন্যাশনাল মিডিয়া জুড়ে তোলপাড়, এবং সারাদিন টিভিতে ওটাই দেখাচ্ছে, তাকে এত ইজিলি কি করে পাওয়া গেল, সে কোথাও গা ঢাকা দিল না। এইটা খুব 24 ঘন্টাও নয়, আমার তো 24 ঘন্টা মনে হয়, রাত 11-12টা ওই রকম টাইমে, এত শর্ট টাইমে তাকে কোথায় পাওয়া গেল সেটা কিন্তু ক্লিয়ার করেনি। তারপরে ও যে সিভিক ভলেন্টিয়ার সেটাও ক্লিয়ার করতে চায়নি, আর ও এখানে আরজি করে এসে কি করতো সেটাও ক্লিয়ার নয়। কারণ দেখুন যে ওই যে জায়গাটায় হয়েছে, ওর যে ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেল, ওর ফ্যামিলির লোক নানা রকম কথাবার্তা বলছে যে ওর এরকম 3-4টে বিয়ে ছিল, ও ভালোভাবে তাকাতো না। কলকাতা পুলিশ তার আমি যেমন চাকরিতে ঢুকেছি, আমারও পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তো ওরও পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত। তো পুলিশ ভেরিফিকেশন এরকম একটা ক্রিমিনালকে কি করে কলকাতা পুলিশ তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জায়গা দেয়? এবার দিল, দেওয়ার পরে ও আরজি করের মতো জায়গায় আসছে, ওই জায়গায় যা চলে গেল, আর তারপরে যেটা শোনা যাচ্ছে ও রেড লাইট এরিয়া যাওয়ার অভ্যাসও ছিল। আর ওর যদি আমরা ধরেও নিই কোনো নেশাগ্রস্ত অবস্থায় ওর কোনো মন বা হরমোনের একটা সমস্যা হয়েছে, ও তো তাহলে রেড লাইট এরিয়ায় চলে যাবে, যেটা ওর অভ্যাস আছে। ও কি করে ওই জায়গায় 4তলায় উঠে চলে গেল, আর ওটা জানে যে ওই জায়গায় ওই মেয়েটা যদি একা শুয়ে থাকে, ও কি করে জানলো? এই ইনপুটটা ওর কাছ থেকে কি করে আসলো? তার মানে ও এখানে যে ঘুরে বেড়াতো, ওর এটা কোনো মানে ওকে কেউ ভয় পেত, মানে কেউ কিছু বলতে পারতো না, সেটা পুলিশই হোক সিকিউরিটি হোক। সেটা চোখ নয়, ক্ষমতা, ক্ষমতা এখানে ক্ষমতার দম্ভ যারা দেখাতো সেটা হচ্ছে সন্দীপ ঘোষের নামেই। সেটা তো দেখুন না, ওটা তো বলেছে সম্ভবত এই আমাদের যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ফরমার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী সাহেব। এবার এইগুলো উনি ভালো জানবেন, এই ব্যাপারটা নিয়ে আমি মানে বলতেও পারবো না। এবার কেউ কিছু করতে পারেনি, মানে এই যে সুপ্রিম পাওয়ার কোথা থেকে আসলো? কারণ দেখুন আগের বার হলো কি, প্রথমবার একবার ওনার অর্ডার আসলো, উনি হঠাৎ করে কি করলো, যেই ট্রান্সফার অর্ডারটা আসলো উনি ওনার ঘরটা তালা দিয়ে চলে গেল, দুদিন বাদে অর্ডারটা রিভার্স হয়ে গেল। তারপরে আবার কিছুদিন বাদে যেটা হলো, আবার হচ্ছে ওনার নামে একটা ট্রান্সফার অর্ডার নয়, ওনার নামে কিন্তু ডিমোশন অর্ডার হলো এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এইবার দেখুন একজন প্রিন্সিপাল থেকে ডিমোশন হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গেল, ঠিক সেই টাইমেই বা ওর পরপরই আক্তার আলী সাহেব ওনার নামে কমপ্লেন করে ভিজিল্যান্স, সিএমও প্লাস হচ্ছে অ্যান্টি করাপশন ব্যুরোতে। এইবার তার কি হয়, তার পানিশমেন্ট কিন্তু আগেই হয়ে যায়, কিন্তু এনার এগেনস্টে কোনো তদন্ত হয় না। কেন তদন্ত হয় না? ওনার এই সময় কি অ্যাডমিনিস্ট্রেশনে উচিত ছিল না যে ওনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে তদন্ত করা? তার বদলে কি করা হলো,
ওনাকে কিন্তু মুর্শিদাবাদ থেকে আবার তুলে নিয়ে আসলো আরজি করের প্রিন্সিপাল করে। কেন করা হলো দেখুন, নিয়মের বুড়ো আঙুল দেখে। কেমন আমি জানি না এই নিয়মগুলো মেনেছে কিনা। নিয়ম অনুসারে কারো যদি ডিমোশন হয় তাহলে আবার একটা বোধহয় গেজেট নোটিফিকেশন করে গভর্নর স্যারের কনসেন্ট নিয়ে তবেই মনে হয় আবার সেই পোস্টে, কারণ ওনাকে তো ডিমোশন হয়েছে, ডিমোশন থেকে প্রমোশন দিতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম থাকে। কিন্তু আমি একটা জিনিস লাস্ট 2-3 বছরে এই সন্দীপ ঘোষের যে এরাতে দেখেছি, কোনোটাই নিয়ম নয় ওনার জন্য, সব নিয়মই হচ্ছে উনি যেটা করবেন সেটাই নিয়ম। এটা এটা কোনোদিন হয়নি যে সরকারি কোনো নিয়ম আছে সেই নিয়মটা কেউ মেনেছে। ওনার ক্ষেত্রে উনিই নিয়ম, উনি যা বলতেন সেটাই হতো। এবং দেখে মনে হতো যে স্বাস্থ্য ভবন এক্সিস্টই করে না, উনিই যেন মনে হতো, আমার তো এটাই মনে হতো স্বাস্থ্য ভবন। কারণ উনি যা বলবেন, নাহলে একটা মেডিকেল কলেজে দেখুন না এতগুলো প্রফেসর, এত মানে কি করে রাতারাতির ভিতর তাড়িয়ে দিতে পারে। এদের ট্রান্সফার নয়, তাড়ানো হয়েছে, তাদের কলেজে যা হয় হোক। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এই যে এমার্জেন্সি বিল্ডিং, তার একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা স্টোর বিল্ডিং, সেই স্টোর বিল্ডিংয়ে কি থাকে, বিভিন্ন ওষুধ থাকে বা জিনিসপত্র থাকে। তারপরে পরবর্তীকালে একটা নতুন বিল্ডিং হয়েছে, সেখানে স্টোর শিফট হয়ে গেছে। এইবার এই এমার্জেন্সি বিল্ডিংয়ের নিচে হচ্ছে কি করা হয়েছে, একটা 2 হুইলার পার্কিং করা হয়েছে। এটা খুব অস্বাভাবিক, কোনো মেডিকেল কলেজে 2 হুইলার পার্কিং হতে পারে? মানে আমার জানা নেই। ইমার্জেন্সি বিল্ডিং এর নিচে। এবং আজকেও আমার সাথে আমার একজন রাস্তায় বেশ কয়েকজন এমআর দেখা হয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা সব বাইকেই আসে। এবং কি করা হলো, তারা হচ্ছে ওখানে পার্কিং করে বলে ঘন্টায় 30 টাকা করে নেয়। তারা 2 ঘন্টা 3 ঘন্টা হসপিটালে থাকলো, তাদের কাছ থেকে ঘন্টা প্রতি 30 টাকা করে নেওয়া হতো। এবং সেটা না, এবং পার্কিং ফিসও দেয় না। এবং আমরা যেটা এখানে যদি আপনি গাড়ি ধরুন, আমার অনেক বন্ধু বান্ধব আছে বা কেউ আমার সাথে যদি দেখা করতে আসতো, সে কেউ বাইক নিয়ে আসতে পারে। হসপিটালের ভিতরে একটা কি হয় যে ডাক্তারবাবুর চেনা না, আমি রেখে দিলাম কোথাও গাড়ি, সেটা আর রাখা যেত না এনার পিরিয়ডে। আগে এরকম কোনো অসুবিধা হয়নি। কি করতো, এখানে পুলিশ এবং সিকিউরিটিকে বলা ছিল তারা কি করতো, কোনো যদি বাইক পার্কিং দেখতো ওরা হাওয়াটা খুলে দিত, যাতে আপনি কি করেন নেক্সট ডে এসে ওই পার্কিং লটে যান। আমি জিজ্ঞাসা করব, 4 দিন কেটে গেল, কলকাতা পুলিশ এই সন্দীপ ঘোষকে কিছু জিজ্ঞাসাও করলো না। 4 দিন তো কলকাতা পুলিশের হাতে ছিল। আরো একটা আপনাকে কথা জিজ্ঞাসা করবো, বলছি এই যে ময়নাতদন্ত হলো, তড়িঘড়ি ময়নাতদন্ত, 4টের পর ময়নাতদন্ত করা বেআইনি আমরা সবাই জানি। তো সেই তড়িঘড়ি ময়নাতদন্ত করে আর ইচ্ছাকৃত ডেট, এটা কিন্তু লেখা ছিল ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত ধর্ষণ। হ্যাঁ, ইচ্ছাকৃত ধর্ষণ, এটা আমি মানে রেপ বলে আমি কোনো কিছু শুনিনি, আমি পড়িও নি, মানে আমার জানা নেই। একমাত্র এর এক্সপ্লানেশন আবার ওই কলকাতা পুলিশের, বললাম না যে মোসাদ, সিআইএ, যত বড় বড় অর্গানাইজেশনের থেকে ওরা উপরে উঠে গেছে, এরা একমাত্র দিতে পারবে যে উইলফুল রেপ মানে কি, এটা নতুন করে ডিকশনারিকে ওরা ঢোকাতে চাইছে কিনা। সেটা এখন দেখুন, এত কিছু বিকৃতি যেখানে অভিযোগ উঠছে, সেটাই কেন অভিযোগ এখন তুলবে না? কারণ যে ক্রাইম সিনটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিন ম্যাডাম বললেন 40 ফুট কর্ডন অফ করা হয়েছে, পরের দিন ছবিতে দেখা যাচ্ছে 10 ফুট, আবার একজনকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ বলছে যে না ওটা হচ্ছে অভিক দে। এবার পুরোটাই তো একটা ধোঁয়াশা। সমস্ত জায়গায় তো মনে হচ্ছে প্রথম থেকে অ্যাডমিনিস্ট্রেশন এবং কলকাতা পুলিশ মিলে এই মৃতার যে পরিবার তাদেরকেও বোকা বানাচ্ছে, এবং আমরা যারা মেডিকেল ফ্র্যাটার্নিটি আছে, বিশেষ করে ভারতবর্ষের সব মানুষকে এরা বোকা বানাচ্ছে। যারা এখন অপরাধের সাথে যুক্ত, তারা তো এখনো মানে খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে, বলছে তোমাদের আরজি করে তাহলে সিকিওর কি? মানে অপরাধীরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি বলছি সঞ্জয় রায়কে বলা হচ্ছে মেন অপরাধী। সঞ্জয় রায় কিন্তু সেদিন যারা ডিউটিতে ছিল বা যারা আদার্স যাদের নাম আসছে ইতিমধ্যে, বলছে তারা তো খোলা ঘুরে বেড়াচ্ছে, তার মানে তো সিকিওর নয়, যতই আমরা বাইরে সেন্ট্রাল বাহিনী লাগিয়ে রেখে দিই। দেখুন, আরজি করে হচ্ছে লাস্ট 3 বছর হচ্ছে অপরাধীর মুক্তাঞ্চল ছিল। এই সন্দীপ বাহিনীর যে সমস্ত ছেলেগুলো ছিল, এরা দাপিয়ে বেড়াতো, এরা কাউকে মানতো না। যখন তখন এরা যা খুশি করতো, বিভিন্ন ক্যান্টিন, তারপরে কফি শপ, যা যেটা সব জায়গায় তোলাবাজি করতো রীতিমতো। আর মহিলা যদি এটা তো এরকম নয়, দেখুন একটা ক্রাইম হয়েছে, সেটা সঞ্জয় রায় অ্যাকিউজড হোক আর যা হোক, মুশকিলটা হচ্ছে এই পরিবেশটা তৈরি করা হয়েছে বলেই কিন্তু অপরাধী ঢুকতে পেরেছে। আমরা যদি ধরেও নিই যে বাকিরা এই দেখুন দেখুন ওই ব্যাপারটা হচ্ছে, আমি হোস্টেলে আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। দাপিয়ে হোস্টেলগুলো তো মানে ওরা দাদাগিরি করতো, হোস্টেলগুলোতে ও তো মানে এমন দাদা, যারা এরকম হসপিটালের ভেতরে দাদাগিরি করতে পারে, তো ওরা বাইরে সব জায়গায় দাদাগিরি করতে পারে, হোস্টেলটা তো ওরা মানবেই না।
হোস্টেলে চাপ দিয়ে বিশেষ করে ইন্দিরা মাতৃসদন বলে এই আরজি করে একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে এদেরকে এই প্রিন্সিপাল একটা মানে সন্দীপ ঘোষ একটা হস্টেল বানিয়ে দিয়েছে। সেই হস্টেলটা হচ্ছে, ওখানে যদি ভালো করে খোঁজ করা হয় না, ওইটা হচ্ছে পুরো অপরাধের সব থেকে বড় জায়গা। সেখানে ওই জুয়া, মদ, ঠেক সব কিছু হতো, যেটা আমি শুনেছি বা একদম সত্যি কথা। আর এই ছেলেগুলো যখন আমিও দু একবার ফেস করে দেখেছি, এরা তো নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, এরা কেউ নর্মাল অবস্থায় থাকতো না। এরা এখন কোথায়, দেখুন অ্যাক্টিভিটিস তো দেখতে পাচ্ছে না, আরজি করে দেখতে পাচ্ছে, দেখতে পেলে দেখুন মানে আমরাই হয়তো এখানে থাকতে পারতাম না, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না, লাস্ট কিছুদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা আপনি, যে ছেলেগুলোর নাম উঠেছে তাদের কাউকে আর দেখা যাচ্ছে না। যা পুলিশ যতদিন তদন্ত করছিল ততদিন পর্যন্ত ছিল, যেদিন থেকে সিবিআই হ্যান্ড ওভার নিল তারপর কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার কোথায় আছে সেটা সিবিআই বলতে পারে, আর কলকাতা পুলিশ তো এখন তদন্ত করছে না। আর কলকাতা পুলিশ তো এই মানে কি বলবো, সেখানে মানে সার্কাস যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। ইতিমধ্যে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভও করছেন, কারণ বলছেন তদন্ত লোপাট বা এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কলকাতা পুলিশের ভূমিকা। না, অবশ্যই দেখুন একটা জিনিস, কালকে কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ দেখুন প্রতিটাই হচ্ছে মানে এমন একটা ব্যাপার, কলকাতা পুলিশের যদি ফেসবুক পেজ কালকে আমি দেখি, তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে কালকে ছিল পুলিশ ডে, সম্ভবত কালকের আগের দিন। তাদের ফেসবুক পেজে কালকে বা কালকের আগের দিন এক্স্যাক্ট মনে নেই, ওনাদের যে কমেন্ট দেখা যাচ্ছে সমস্ত কমেন্ট হাইড করা, এবং সবাই মানে তাচ্ছিল্যের সুরে নিচ্ছে। কলকাতা পুলিশ ব্লক করে রেখেছে যাদের লোক কমেন্ট করতে না পারে। তাদের এই অবস্থা কেন হলো, তারা কেন এরকম, দেখুন সমস্ত যারা ডাক্তাররা এখানে যে সমস্ত স্টুডেন্টরা আন্দোলন করছে, তারা কিন্তু সবাই বুঝতে পেরেছে যে কলকাতা পুলিশ আমাদেরকে বোকা বানিয়েছে। কারণ এইটা যদি কলকাতা পুলিশ, কারণ ক্রাইম সিনটা তো ওনাদের হাতে ছিল, ওনারা কিভাবে ট্যাম্পার হতে দিল? অতগুলো লোক ঢুকেছে মানেই তো এভিডেন্স ট্যাম্পার হয়েছে, তাহলে ওনারা সমানভাবে রেসপন্সিবল। এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছে, একটা ব্যাখ্যাও তো স্যাটিসফ্যাক্টরি নয়, এবং সেটা একদম লিগালও নয়, লজিক্যালও নয়, এবং রীতিমতো ও ঘোড়াতেও হাসছে। প্রতিদিন যে প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলা হচ্ছে, এবং দেখুন আমি জুরিসডিকশন নিয়ে প্রশ্ন করতে চাই না, কিন্তু আমার একটা মনে হয় যে আরজি কর হচ্ছে ডিসি নর্থের আন্ডারে, আমি জানি না ডিসি নর্থকে আর দেখা যাচ্ছে না, হঠাৎ করে ডিসি সেন্ট্রালই দেখছি উনি সমস্ত প্রেস কনফারেন্স করছে। ডিসি সেন্ট্রাল ম্যাডামই কেন করছেন? হতে পারে যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ডিসি নর্থ নেই। বা এই যে ভ্যান্ডালিজমের রাতে যে ভ্যান্ডালিজমটা হলো, এই ভ্যান্ডালিজমটা কেন হলো, কতজন অপরাধী ধরা পড়লো? এদের দেখুন হঠাৎ করে একটা মেডিকেল কলেজে ডিউটিতে ছিলেন যেদিন ডিউটিতে ছিলাম না, কিন্তু রাতের বেলা যেহেতু সবাই বেরিয়েছিল, আমিও বেরিয়েছিলাম, ভ্যান্ডালিজম তখন হঠাৎ করে দেখলাম প্রচুর লোক ঢুকে গেল, ঢুকে এমার্জেন্সিতে ভাঙচুর করলো। আমরা ওখান থেকে পালিয়ে ওই পিছন দিকে হস্টেলে গিয়ে প্রচুর লোক মানে প্রাণটা বাঁচিয়েছিলাম। তারপরে আলটিমেটলি যখন কন্ট্রোল হলো 4-5 ঘন্টা বাদে, তখন আমরা ফিরলাম। প্রচুর আতঙ্ক তৈরি হয়েছিল, সেই আতঙ্ক বলার মতো নয়। সেই আতঙ্কের রাতেও আমি আরজি করের ভেতরে ছিলাম। আমি এখানে আরজি করের ভেতরে থাকি না, বাইরে থাকি, বাট সেদিন রাতে এসে আমরা 4 জন, মানে আমার আরও 3 জন জুনিয়র ছিল, তারা একজন আরজি করের ডক্টর নয়, সে নন মেডিকোস, আমরা এসে আটকে গেছিলাম এবং হস্টেলে। এবং আমরা তখন ভাবছিলাম যে আমাদের মোটামুটি আর আমাদের ফেরা সম্ভব হবে না, কারণ যে জিনিসটা আমরা তখন ফেস করেছি, তখন এমার্জেন্সির সামনে ছিলাম, এবং যেভাবে ভাঙচুর মারধর মানে করতে চাইছিল, ইভেন আমার উপরেও দুটো লাঠি পড়ে আমি সরে যাই, আর একজন ক্যামেরাম্যান সাইডে ছিল, তার উপরে লাঠি পড়ে ক্যামেরাটা ভেঙেও যায়। তাদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে হস্টেলে গেলাম। কিছু পেশেন্ট পার্টি, তাদেরকেও আমরা রেস্কিউ করে হস্টেলে নিয়ে যাই। ইভেন ফিমেল পেশেন্ট পার্টি তো আমরা মেন বয়েজ হস্টেলে ওখানে গেট লক করে আমরা সেই দিন বেঁচে যায়। দেখুন এই সন্দীপ ঘোষের একটা মূল লক্ষ্য কী ছিল? সন্দীপ ঘোষের মূল লক্ষ্য ছিল যে আমার ছেলেরাই, পেটোয়া বাহিনী যারা, তারা এখানে একদম মানে অপরাধীর মুক্তাঞ্চল করতে গেলে কি করতে হবে? তারা দাপিয়ে বেড়াবে। তাদের দাপিয়ে বেড়ানো বন্ধ কে করতে হবে? একটা সিসিটিভি। তো সিসিটিভি ফুটেজ, যদি এর আগে সিসিটিভি ফুটেজ ছিল, তো সেই সিসিটিভি ফুটেজ ধরুন 10টা ছিল, তা আগের প্রিন্সিপালের সময়, মানে সন্দীপ ঘোষের আগের প্রিন্সিপাল যিনি ছিলেন তার আমলে ধরুন 10টা সিসিটিভি ছিল, তাহলে ইনি আরও 10টা বাড়াবেন, উনি বরং সম্ভবত কমিয়েছেন যা। এবং বিভিন্ন জায়গায় আমি যেটা শুনেছি যে সিসিটিভি ডিসফাংশন হয়ে পড়ে আছে, যেমন হস্টেলগুলোর সিসিটিভি ফুটেজ ঠিকঠাক করে কাজ করে না, বেশিরভাগ জায়গায় এটা শুনলাম। কারণ কি, যদি সিসিটিভি থাকে তাহলে তো এই ছেলেগুলো এরকম দাপিয়ে বেড়াতে পারবে না, যার জন্য এর হচ্ছে যে একটা ক্রিমিনালের মুক্ত অঞ্চল তৈরি করে দিয়েছিল। দেখুন দেখুন এইটা তো আমারও একটা প্রশ্ন। এইটা যেভাবে যা দেখা যাচ্ছে, প্লাস সিবিআইয়ের যিনি আইনজীবী, সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে যে আর্গু দেখিয়েছিল,
তো উনি কিন্তু একটা কথাই বলেছিল যে প্লেস অফ অ্যাকারেন্স কিন্তু অল্টার হয়েছে। তার মানে আমরা দেখুন এখন যদি ধরে নিই কে সত্যি কথা বলছে, আমরা তো হচ্ছে বিচার চাইছি, কলকাতা পুলিশ আর হচ্ছে সিবিআই। তো প্লেস অফ অকারেন্স চেঞ্জটা বলছে সিবিআই এর আইনজীবী। এইবার কলকাতা পুলিশ বলছে এরকম কিছু হয়নি। সিপি সেদিন রাতের বেলা সিপি সাহেব এসে বললেন আমরা কিচ্ছু করিনি, সমস্ত মিডিয়ার দোষ, মিডিয়া এজিটেশন করে দিয়েছে। তাহলে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইটা দেখে তো মানুষ ধরেই নিচ্ছে ট্যাম্পার হয়েছে। তাহলে যে সিবিআইয়ের যিনি আইনজীবী বলছেন সলিসিটর জেনারেল, তাহলে তার কথা সত্যি, কলকাতা পুলিশের কথা কি করে ভরসা করব? আর এই যে সিবিআই এখন বেগ পেতে হয়েছে, সবাই হয়তো আমরা বলছি যে সিবিআই ধরতে পারছে না ধরতে পারছে না, আরে এভিডেন্স যদি না পায়, হ্যাঁ এইটা দেখুন এমনি সময় পিডাব্লিউডি কাজ করে না, পিডাব্লিউডি একটা টেন্ডার বের করতে টাইম লেগে যায় ছ মাস। সেক্ষেত্রে হঠাৎ করে মানে যাই হোক না কেন সেটা তো একটা ক্রাইম সিন, সেটা ভাঙার কোনো রাইট নেই। যদি এটা করে থাকে মানে যেটা আমি ওখানে যাইনি, যেটা আমি নিউজ মারফত দেখছি যেটা ভাঙা হয়েছে, এইটা করাটা আরও বড় ক্রাইম। এবার পরের যিনি প্রিন্সিপাল ম্যাডাম এসেছিলেন তাকে স্টুডেন্টরা যখন দেখলাম ধরেছিলেন উনি কিন্তু কিছু বলতে পারেনি, বলছে আমি তো সই করিনি। তাহলে সই কে করলেন? এইবার দেখুন আসলে ওনার টাইমে উনি তো দুদিন ছিলেন, ওনার সম্পর্কে আমি শুনেছি কিন্তু এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। আমি যেহেতু এই কলেজে ছিলাম, এই হসপিটালের ডক্টর, সেই জন্য সন্দীপ ঘোষের যে সমস্ত কারনামাগুলো সেইগুলোই বললাম, কীর্তিকলাপ। কারণ যা যা দেখেছি এই যে অপরাধীর মুক্তাঞ্চলে বানিয়ে দেখাটা, এটা আমার চোখের সামনে, মানে এখানে কেউ ছাড় পায়নি। ওনার এগেনস্টে যারা যারা কথা বলেছে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের থ্রেট করা হয়েছে, বা যে সমস্ত স্টুডেন্টরা ওর এগেনস্টে গেছে। যেমন এখানে মানে সবথেকে বড় ইস্যু যে স্টুডেন্টরা ভয় কেন পেত। যেমন আমি কদিন আগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা তার আগেও সার্জারি একজন প্রফেসর আমাকে দুজনেই জানাচ্ছে যে এই রকম প্রিন্সিপাল কোনোদিন দেখা যায়নি। হতে পারে কোনো একজন স্টুডেন্ট সে 2 নাম্বার কম পেলো, তখন হয়তো অনেক সময় বলতে পারে এ কোনো কারণে অসুস্থ ছিল বা কিছু একটা প্রবলেম হয়েছে, একে একটু যদি কোনোভাবে বের করা যায়, সেটা একটা ফেল মানে 2 নম্বর শর্ট পাওয়া মানুষকে কখনো কখনো গ্রেস মার্কস দেওয়া হয়। ইনি কি করছেন, পাস করা ছেলেকে বলছেন ফেল করাতে। উনি একটা লিস্ট করে দিলেন লাস্টের দিকে যে ইনি হচ্ছে আমার দলের লোক আর ইনি হচ্ছে আমার উল্টো দিকের লোক, এদেরকে তুমি পাস করাও আর এদের ফেল করাও, কোনো মেরিট দেখা দেখির প্রশ্ন নেই। এই আন্দোলনেও এসে একজন প্রফেসর সেখান থেকে চলে গেছে, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সে বলছে আমি যখন ছিলাম তখন দেখলাম যে ইনভিজিলেটর এসছে সে 10-এ 10 দিচ্ছে, মানে ওনার ছেলে মেয়েগুলোকে, আর ওনার উল্টো দিকে যারা আছে তারা 1-2, কিন্তু দেখছে না কে পারছে কে পারছে না। এই অ্যালিগেশনগুলো অনেক লোক অনেক ডক্টর কিন্তু দিয়েছে, কিন্তু কি করবে, কেউ মুখ খুলে আইদার তার ট্রান্সফার পোস্টিং বা তার এগেনস্টে কোনো রকম এমন কিছু অ্যাকশান নেওয়া হচ্ছে, সে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। এটা করেই তো ধরুন এর আগে যে স্টুডেন্ট মুভমেন্টটা হয়েছিল, আমরা যদি ধরেও নিই সেই স্টুডেন্ট মুভমেন্টটা ভুল ছিল, যদি ধরেও নিই, তাতেও তো মানে প্রশাসনের কি উচিত ছিল যে একজনের এগেনস্টে অ্যালিগেশন হয়েছে, উনি একজন এক্সিকিউটিভ অফিসার। কোনো দেশের যদি কোনো এসপি, এই মানে কোনো ডিস্ট্রিক্টের এসপি বা ডিএম যদি আসে, মানে তার এগেনস্টে কোনো অ্যালিগেশন আসে, বা সেক্রেটারি র্যাঙ্ক ইনক্লুডিং চিফ সেক্রেটারি কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে কিন্তু তাকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে দেখেছি। ভারতবর্ষে যত আইএস আইপিএস হাইয়েস্ট ক্যাডারের অফিসার, কিন্তু ইনি একমাত্র যে উনি কি করে পোস্টিং ট্রান্সফার হলে উনি আবার চলে আসেন। আর সব থেকে একটা অদ্ভুত বিষয়, এতদিন পর্যন্ত ঘটনা ঘটে গেল ওনার এগেনস্টে কোনো অর্ডার হলো না যে ওনাকে মানে না, মিনিমাম তো কম্পালসারি ওয়েটিং দেবে, যে এখন সিবিআই তদন্ত চলছে, কম্পালসারি ওয়েটিংয়ে থাকুক। তারপর যদি সাসপেন্ডও করে সেটাও তো পানিশমেন্ট নয়, সেটা বেসিক্যালি তাকে পরে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে এবং তারপরে উনি ঘুরে আসতে পারবে যখন উনি গিলটি প্রুফ যদি না হয়। এবং ভারতবর্ষের হাইয়েস্ট ক্যাডারের অফিসারদেরও কিন্তু কম্পালসারি ওয়েটিং হয়। এনার একমাত্র কোনোদিন দেখলাম এত কিছু হওয়ার পরে কোনো কিছু হয়নি। এই জন্য বললাম যে সুপ্রিম পাওয়ার ওনার আমলে উনিই হচ্ছে সব কিছু। মানে আমি জানি না এটা কেন হয়, কি জন্য হয়, আমি কোনোদিন দেখিনি। মানে আমি কেন, যত ডাক্তারবাবুরা আছে কেউ দেখেনি। এবং ওনার একটা অদ্ভুত পাওয়ার, যে পাওয়ারে কেউ কিচ্ছু করতে পারে না এখনো টুডে। আমি এখনো বলছি যে আজকে পর্যন্ত মনে হয় কেউ কিছু করতে পারেনি। নাহলে কেন কম্পালসারি ওয়েটিং হবে না, বা কেন ওনার হবে না। আর এটাই ভাবুন না যে উনি যখন রেজিস্ট্রেশন দিলেন তার 3 ঘন্টার ভিতর ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে গেলেন। তাহলে এবার দেখুন এখন কষ্ট পেয়েছে না কান্না পেয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু ওনার এগেনস্টে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ওনাকে তখন কম্পালসারি ওয়েটিংয়ে দেওয়া হলো। ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো মানে ওনার কিন্তু কোনো অ্যাকশান হলো না। আর ওই মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ছিলেন অজয় কুমার রায় স্যার সম্ভবত, ওনার আর চাকরি ছিল 18 দিন। তো উনি স্বাভাবিকভাবে 18 দিন স্বাস্থ্য ভবনে যেতে চাইবেন না, যতদূর আমি জানি 18 দিনের জন্য কেউ স্বাস্থ্য ভবন যেতে চায় না। সে চায় আমি একটা ভালো ফেয়ারওয়েল অন্তত ওই কলেজের স্টুডেন্টদের থেকে এক্সপেক্ট করে আমি নিয়ে বেরোবো। তাহলে পানিশমেন্টটা হলো কিন্তু ওই ভদ্রলোকের,
ওই প্রিন্সিপালে, এনার কিন্তু পানিশমেন্ট হলো না, পানিশমেন্ট ওনার হয়েছে, তার জন্য এনার কিন্তু কোনো কিচ্ছু হয়নি। পরে যে এনাকে সরিয়ে দেওয়া হয়েছে না কি হয়েছে, কোনো মানে অর্ডার ক্যান্সেল হয়েছে, কিন্তু কম্পালসারি ওয়েটিং বা সাসপেনশন কোনো কিছু হয়নি। এই জিনিসটাই সব থেকে অদ্ভুত। আর আক্তার আলী সাহেব যে কমপ্লেন লস করেছিলেন তার 1.5 সাল না 2 সাল বাদে এখন ইনকোয়ারি কমিটি বসাচ্ছেন দুজন আইপিএস অফিসার, আরও কে কে,